আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য দুর্ধর্ষ পুলিশ অফিসারের এক মাস্টারপিস মুভি এক্সপ্লেন নিয়ে। এই পুলিশ অফিসারকে যে কেউ প্রথমে দেখে ভাববে সে তো একজন সাধারণ পুলিশ অফিসার, বাট তার এই ইনোসেন্ট চেহারার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা রূপ। সে যদি এই রূপ নিয়ে অপরাধীদের সামনে চলে আসে তাহলে অপরাধীরা মনে করে স্বয়ং মৃত্যুদূত তাদের সামনে দাঁড়িয়ে আছে, কারণ এই রূপ নিয়ে সে একবার যার সামনে যেত পৃথিবী থেকে তার ববলীলা সাঙ্গ হয়ে যেত। বাট তার এই রূপ সম্পর্কে কেউই কিছুই জানে না, তাকে সবাই একজন সাধারণ পুলিশ অফিসার বলেই চিনত। সে ওই ভয়ঙ্কর রূপ নিত শুধু অসহায় মানুষদের বাঁচাতে আর শহর থেকে সকল অপরাধীদের ধ্বংস করতে। তাই সে দিনের বেলায় একজন সাধারণ পুলিশ অফিসার হয়ে থাকলেও রাতের বেলায় নিত ভয়ঙ্কর মৃত্যুদূতের রূপ। তাছাড়া এই মুভিটি আরো অসাধারণ ক্লাইম্যাক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া মুভি যার নাম বাগিরা। তো আর পেঁচাল না বাড়িয়ে চলো মুভিতে ফেরা যাক। তার আগে তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক আজকের মাস্টারপিস মুভি এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই পুলিশের গাড়ি থেকে কালো মাস্ক পরা একজন ব্যক্তিকে বের করা হচ্ছে, আর এখানে তাকে ইনকাউন্টার করে মেরে ফেলা হবে। তারপর আমাদের 24 বছর আগের কাহিনী অর্থাৎ 2001 সালের কাহিনী দেখানো হয়, যেখানে একজন ক্লাস টিচার ছাত্রদের বলে তোমরা নিশ্চয়ই অনেক সুপার হিরোর নাম শুনেছ, যেমন ব্ল্যাকম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান ইত্যাদি ইত্যাদি। বাট এসব সুপার হিরো বাস্তবিক জীবনে হয় না। বাস্তবিক জীবনে যারা হয় তাদের নাম হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, ফায়ার ফাইটার আর আমাদের পুলিশম্যান। বাট ক্লাস টিচারের ছেলে নিজেকে সুপার হিরো মনে করত, তাই সে সুপারম্যানের ড্রেস পরে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। তারপর যখন তার মায়ের খবর শুনে তখনই সে দৌড়ে দৌড়ে হসপিটালে যেতে শুরু করে। হসপিটালে গিয়ে তার ছেলেকে বলে, দেখো এই যে তোমার কমিক্স বই যেসব সুপার হিরো সম্পর্কে তুমি পড়েছ সেগুলো বাস্তবে হয় না, সেগুলো শুধু ছোটদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে। আসল সুপার হিরো তো আমাদের মাঝে সাধারণ মানুষের মতো বসবাস করে, যেমন তোমার বাবা, কারণ তিনি একজন পুলিশম্যান, আমাদের সমাজে হওয়া অপরাধ দমনে যে সব সময় কাজ করে। তাই তোমারও বড় হয়ে তোমার বাবার মতোই হতে হবে। আর এখন আমার মাথায় হাত রেখে কসম দাও যে ভবিষ্যতে আর কখনো কমিক্স বা কার্টুনে সুপার হিরো দেখে নিজে কখনো সুপার হিরোর মতো অ্যাক্টিং করবে না। তারপর আমাদের এখান থেকে আবার প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখতে পাই নদীতে ভয়ঙ্কর রকমের সাইক্লোন হচ্ছে, আর সেখানে অনেকজন জেলে প্রায় মরেই যাচ্ছিল। তখনই সেখানে কিছু গুন্ডা চলে আসে। ওই গুন্ডাদের মধ্যে মেইন লিডার হলো রানা। রানা নদীতে বিশাল একটা জাল ফেলে সব জেলেদের বন্দি করে ফেলে। তারপর সে তার এক হাত দিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে আসে। আসলে রানা ইন্ডিয়ার বাইরে মানুষের বডি পার্টস নিয়ে স্মাগলিং করত। সে একজনকে মেরে তার বডি পার্টস দিয়ে 4 জনকে বাঁচানোর চেষ্টা করত, বাট এটা সে করত ইললিগাল ভাবে। এই কারণে তাকে দেখে সবাই খুব ভয় পেত। তারপর আমরা দেখতে পাই মুভির মেইন ক্যারেক্টার শ্রী মুরালিকে। এই মুভিতে তার নাম দেওয়া হয়েছে বিধান। সে এখন বড় হয়ে গিয়ে তার বাবার মতো পুলিশম্যান হয়ে গিয়েছে। আর তারপর দেখতে পাই কঠোর ট্রেনিং করে সে এখন শপথ গ্রহণ করছে, যেখানে সে বলে এই দেশ আর সমাজ থেকে অপরাধীদের চিহ্ন চিরতরে মুছে দিবে। তারপর সে তার বাবার মতো নিজের ডিউটিতে জয়েন করে। তার যেখানে পোস্টিং হয়েছে সেখানকার হেড কনস্টেবল নারায়ণজি তাকে সংবর্ধনা জানায়। তাদের থানায় তেমন কোনো এফআইআর, কোনো বড় কেস বা আদার্স ফাইলস হতো না বললেই চলে। সম্পূর্ণ থানা প্রায় খালিই থাকতো। তাই বিধান বলে চলো তাহলে একটু এলাকাটা ঘুরে আসি। তারপর তারা রাস্তা দিয়ে চলতে চলতে নারায়ণের কাছ থেকে এলাকার সকল গ্যাংস, অপরাধী আর অপরাধীদের সাথে জড়িত সকলের সম্পর্কে ইনফরমেশন নিতে থাকে। তারপর নারায়ণ বলে, স্যার এরা তো চুনোপুটি, বড় মাছদের দেখার জন্য চলুন আপনাকে নিয়ে পোর্টে যাই। পোর্ট মানে হলো স্থলবন্দর, যেখানে পূজারী নামক এক ব্যক্তির পুরো গ্যাং অবৈধ কাজ করে। কোনো পুলিশ যদি তার গ্যাংয়ের একজনের উপরেও হাত উঠাতে চায় তাহলে সে পুরো থানা উড়িয়ে দিতে চায়। আর এখান থেকে বিধান বুঝে যায় যে তার প্রথম বড় শিকার কোন ব্যক্তি হবে। তারপর আমরা দেখতে পাই মেইন রোডের পাশে কয়েকজন ছেলে এসে কিছু মেয়েদের ইপটিজিং করছে। এটা দেখে বিধান যখন তাদের বাঁচাতে যেতে চায় তখনই সেখানে স্নেহা নামের তাদের টিচার চলে আসে। সে ওই ছেলের গালে চড় মেরে দেয়। তারপর সে মেয়েদেরকে বলে, তোমাদের মাথায় কি বুদ্ধি নেই? এরা হলো 3 জন আর তোমরা হলে 30 জন। বারবার তোমাদের বাঁচানোর জন্য আমি আসতে পারবো না, তাই এখন থেকে তোমাদের সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে। স্নেহার এসব কথা শুনে সকল মেয়েদের মনে সাহসের জন্ম নেয়। তারপর তারা সবাই মিলে ওই ছেলেদের আচ্ছাসে দোলাই করে। তাদের সকল কর্মকাণ্ড বিধান দূর থেকে দেখতে থাকে। সেদিন রাতে পুলিশ অফিসারদের মধ্যে একটা পার্টি করা হয়, যেখানে বিধান, তার পরিবার আর অনেক বড় বড় পুলিশ অফিসারদের সাথে এমএলএও রয়েছিল। এখানে যে তাদের সবচেয়ে সিনিয়র অফিসার ছিল সে যখনই ড্রিঙ্কস করতে যাবে ঠিক তখনই বিধান তাকে থামিয়ে দিয়ে বলে, স্যার আপনি এখন পুলিশ ইউনিফর্মের বেল্ট পরে আছেন, তাই এখন ড্রিঙ্কস করা বাদ দিন আর না হয় পুলিশের বেল্ট খুলে ফেলুন।
তার কথা অফিসারের খুব পছন্দ হয়, তাই সে সাথে সাথে তার বেল্ট খুলে ফেলে। সেই সময় বিদান্তের বাবা এই সব কিছুই দেখছিল, বাট বিদান্তের কথা তার পছন্দ হয়নি, কারণ সিনিয়রের সাথে বিদান্তের এরকমটা করা উচিত হয়নি। বাট বিদান্তের বাবা একটা বিষয় বুঝে গিয়েছিল যে তার ছেলে এখন সেই ময়দানে নেমে গিয়েছে যেখানে সে সব সময় থাকবে অন ডিউটি, আর সমাজের সব অপরাধীদের কখনো অপরাধ করতে দিবে না। এরপরের সিনে আমরা দেখতে পাই বড় মাছদের ধরার জন্য বিদান্ত ওই পোর্টে চলে এসেছে। সেখানে যারা যারা তার উপর হাত উঠিয়েছিল এবং গালি দিয়েছিল সবাইকে সে জেলে ভরে দেয়। তারপর সে বড় বড় ক্লাবে গিয়ে ক্লাবের ওনারের ছেলেদের ধরে নিয়ে এসে সোজা জেলে ঢুকিয়ে দিতে শুরু করে। আর এসব করতে করতে একসময় সম্পূর্ণ জেলে ভরে যায়, এমনকি অপরাধীদের উলঙ্গ করে ধুলায় করা হয়। বাট সেখানকার রিপোর্টাররা শহরের এত পরিবর্তন হওয়ার পরেও তেমনটাও ইমপ্রেস হয়নি, কারণ তারা মনে করে এখানে আসা নতুন পুলিশওয়ালারা প্রথম কয়েকদিন ধুমধারাকা অপরাধীদের দৌড়তে শুরু করে দেয়। বাট যখন কোনো বড় ধরনের গুন্ডার হামলা বা তাকে মেরে ফেলার মতো কেউ চলে আসে তখন সেই পুলিশ হাত গুটিয়ে নেয়। তাই এবারও হয়তো বিদান্তের সাথে এরকমটাই হয়ে যাবে। এদিক দিয়ে বিদান্ত তার পুরো শক্তি, বুদ্ধি আর শ্রম দিয়ে শহরের অপরাধীদের নির্মূল করছিল, আর অন্যদিকে তার বাবা তাকে একটা মেয়ে দেখাতে নিয়ে যায়। এই মেয়ে আসলে একজন ডক্টর ছিল, বাট বিদান দেখে যে এটা তো স্নেহা, যাকে সে প্রায় এক সপ্তাহ আগে রাস্তার পাশে দেখেছিল। তারপর তারা দুজনে কথা বলার জন্য একটা খালি জায়গায় যায়, যেখানে তারা দুজনেই বলে যে বিয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি করা ঠিক নয়। এটা হলো জীবনের একটা বিশাল বড় সিদ্ধান্ত, তাই বিয়ের আগে যদি আমরা দুজনের সম্পর্কে ভালো করে জেনে নেই তাহলে বেটার হবে। তারপর থেকে তারা দুজনে মিট করা শুরু করে দেয়। স্নেহা যখন নিজের সাধারণ কাজকর্ম শেষ করে বাইরে আসতো তখন সে সোজা বিদান্তকে কল করত। তারপর বিদান্ত তাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসতো। তারপর তারা দুজনে খুব মাস্তি করত, পূজা করত আর একসাথে পার্টি করত। আর যদি কখনো বিদান্তের হাতে সামান্য আঘাত লেগে যেত তাহলে সে নিজে প্রাথমিক চিকিৎসা না করে সোজা স্নেহার কাছে চলে আসতো, যাতে স্নেহা তাকে ব্যান্ডেজ করে দেয়। এরকম ভাবে তাদের দিন চলতে থাকে। এমনকি কখনো যদি রাস্তায় ঝামেলা হতো তাহলে বিদান্ত সেখানে যেতে চাইলেও স্নেহা তাকে থামিয়ে দিয়ে বলতো, সকল জিম্মেদারি তোমার একার নয়, বাকি পুলিশদেরও কিছু জিম্মেদারির কাজ করতে দাও। এভাবে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হতে থাকে। এমনকি একদিন তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই একদিন সকালে একটা মহিলা তার মেয়েকে নিয়ে বন্দর দিয়ে কোথাও যাচ্ছিল, বাট তখনই কিছু গুন্ডাদের নজর তাদের উপর পড়ে যায়। তারা সবাই মিলে সেই মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপর তার মায়ের ঘটনা পুলিশের কাছে জানায়। এটা শোনার সাথে সাথে বিধান তার পুরো টিম নিয়ে সোজা ওই গুন্ডাদের এরিয়াতে চলে আসে। তারপর বিধান তাদের দুমদারাকা ধুলাই করতে থাকে। এই সকল গুন্ডারা যার জন্য কাজ করত তার নাম হচ্ছে জ্যাকি। সেও বিদান্তের হাতে পড়ে যায়। তারপর তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বাট এই খবর যখন কমিশনারের কাছে চলে যায়, কমিশনার তখন সাথে সাথে বিদান্তকে তার সাথে দেখা করতে বলে। দেখা করার পর কমিশনার বিদান্তকে জানায়, দেখো তুমি যা করছো ভালো কাজই করছো, আর তাছাড়া একজন নতুন পুলিশের জন্য এই সব কিছুই ভালো কাজই, কারণ এতে তাদের গুড রেকর্ড হয়। বাট বিদান্ত, আমি চাই তুমি যেসব কাজ করছো এগুলো এখন থেকে বন্ধ করে দাও, আর পূজারীর যে লোকগুলোকে তুমি জেলে পুরে দিয়েছ তাদেরকেও ছেড়ে দাও। তারপর বিধান বলে, স্যার এটা আপনি কি বলছেন? এটা তো সোজা ঘুষখোরের কাতারে গিয়ে পড়েছে, আর আমার তো মনে হচ্ছে আপনি পূজারীর কাছ থেকে ঘুষ খেয়েছেন। আর তখনই কমিশনার সেখানে তার বাবাকে ডেকে আনে। তারপর বিদান্তকে জানায়, ছোটবেলায় তোর মা যখন অসুস্থ ছিল তখন তোর বাবার কাছে এত টাকা ছিল না যে তার চিকিৎসা করাতে পারে, তাহলে সেই টাকা তোর বাবা কোথায় পেয়েছে? সেই সব টাকা ঘুষ খাওয়ার কারণেই পেয়েছিল। আর তাই সবসময় একটা কথা জেনে রাখবি আর মনে রাখবি, এই সিস্টেমে যদি থাকতে চাস তাহলে সিস্টেমের দেখানো পথেই চলতে হবে, আর তা না হলে কখন কিভাবে যে তোর ইউনিফর্ম খুলে নেওয়া হবে সেটা তুই বুঝতেও পারবি না। তারপর বিদান্ত অনেক কিছুই বলতে আর করতে যাচ্ছিল, বা তার বাবার জন্য সে কিছুই বলতে পারেনি। তারপর সেও সিদ্ধান্ত নিয়ে নেয় এই সমাজের সিস্টেম যেভাবে চলছে তাকে সেভাবেই চলতে দিতে হবে। তারপর সে সেখান থেকে সোজা নদীর পাড়ে চলে আসে, আর সে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ড্রিঙ্কস করতে থাকে। তারপর সে তার রুমে এসে শুয়ে পড়ে। তারপরের দিন সকালে আমরা পূজারী আর তার লোকজনদের দেখতে পাই, আর তাদের কাছ থেকে কিডন্যাপ করে নিয়ে আসা ওই মেয়ে গতকাল রাতে পালিয়ে গিয়েছে। তারপর সেই মেয়ে তার মাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসে, আর সেই গুন্ডাদের বিরুদ্ধে এফআইআর লিখতে বলে। বাট ওই গুন্ডারা তো ছিল পূজারীর লোক, আর কয়েকদিন আগে পূজারীর লোকদের ধরে নিয়ে আসার পর কমিশনার তো পূজারীর লোকদেরকে ছেড়ে দিতে আদেশ দিয়েছে, তাই তাদের মধ্যে কেউই এফআইআর লিখতে চাচ্ছিল না। এমনকি সেখানে বিদান্ত বসে বসে সবকিছুই দেখছিল, বাট তারপরেও সে কিছুই বলছিল না, কারণ সে জানতো যদি সে এই কেস হাতে নেয় তাহলে পরবর্তীতে তার চাকরি চলে যেতে পারে। তাই সেও ওই মহিলার এত কান্নাকাটির পরও কোনো ইন্টারেস্ট দেখায় না, এমনকি তাদের কথা কেউই মেনেই নেয় না। এই কারণে ওই মেয়ে যার রেপ হয়েছিল সেই পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে গায়ে পেট্রোল ঢেলে নিজে নিজেকে আগুন জ্বালিয়ে দেয়।
তার জ্বলে যাওয়া সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপর যতক্ষণে বিধান তাকে বাঁচাতে আসে ততক্ষণে সেই মেয়ে সম্পূর্ণ জ্বলে যায়। এই ঘটনার কারণে বিধান্তের মনে বিশাল বড় একটা আঘাত লাগে। তারপর সে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় যে এখন থেকে সবার আড়ালে সে নিজেই সুপার হিরো হয়ে যাবে। দিনের বেলায় সমাজের জন্য থাকবে তার একরকম রূপ, আর রাতের বেলায় অসহায় মানুষদের সুবিচার দেওয়ার জন্য থাকবে তার অন্যরকম রূপ, যাকে সবাই চিনবে ভাগিরা নামে। তারপরের সিনে চলে আসে মুভির আসল ক্লাইম্যাক্স। বিদান্ত রাতের বেলায় ব্ল্যাক মাস্ক পরে ভাগিরার রূপ নিয়ে ওই সকল গুন্ডাদের ধুলাই করতে চলে আসে। আর ধুলাই করার সময় সেখানে ওই গুন্ডাদের চা দিতে আসা একটা ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখতে থাকে। এখানে বিদান্ত বা ভাগিরা তাদের সকলকে মেরে পাঠিয়ে দেয় সোজা জম রাজ্যে। আর এই সময় তার তলোয়ারে আগুন লেগে গিয়েছিল, বাট সেই তলোয়ার দিয়ে সবাইকে কেটে টুকরো টুকরো করে দেয়। সেখানে থাকা সকল গুন্ডারা তাদের সামনে সাক্ষাৎ জমকে দেখতে পায়। তারপর বাগিরা সকল গুন্ডাদের খতম করে দিয়ে তার বাড়িতে চলে আসে। এরপরের দিন সকালে পুলিশ সেখানে এসে দেখে সব গুন্ডাদের মৃতদেহ পড়ে আছে। তারপর ইনভেস্টিগেশনের জন্য বিদান্ত এখানে এসে বলে মনে হয় অন্য কোনো গুন্ডারা মিলে তাদের মেরে ফেলেছে, বাট ওই মেয়ের মা বলে এই সব কিছুই উপরওয়ালা করেছে আমার মেয়ের সুবিচারের জন্য, তাই আজকে আমি সুবিচার পেয়েছি। এরপর থেকে বাগিরার আতঙ্কে পুরো শহর ছেয়ে যায়। দিনের বেলায় যেখানে কোনো গুন্ডা মেয়েদের প্রিজিং করতো বা ড্রাগস স্মাগলিং করতো, রাতের বেলা বাগিরা সেখানে গিয়ে তাদের শিক্ষা দেওয়ার জন্য আরং দুলাই করত। আর এরপর থেকে পুরো দেশ থেকে ধীরে ধীরে অপরাধীদের সংখ্যাও কমে যেতে শুরু করে। বাট এইদিকে নারায়ণ বুঝে গিয়েছিল যে এই সকল কর্মকাণ্ড সবার আড়ালে বিধান ছাড়ি করছে। তারপর এক রাতে তারা দুজনে মিলে যখন ড্রিঙ্কস করছিল তখন নারায়ণ বিধানকে বলে, স্যার আমি জানি ওই ব্ল্যাক মাস্ক পরা বাগিরা আপনি ছাড়া আর কেউ নয়, বাট আমি এই কথা কাউকেই বলবো না, কারণ আপনি যা করছেন একদম ঠিক করছেন। আর যদি কখনো আপনার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে মনে রাখবেন সবসময় আমি আপনার সাথে আছি। তারপরের দিন সকালে দেখা যায় সকলে বাগিরার প্রশংসা করছে। আর এভাবে অনেকদিন চলে গিয়েছিল, বাট স্নেহার সাথে বিদান্তের কোনো রকম যোগাযোগ হয়নি। তাই স্নেহা সোজা বিদান্তের বাড়িতে চলে আসে। তারপর বিধান যখন স্নেহার সাথে দেখা করতে আসে তখন সে ডিরেক্ট বলে দেয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর স্নেহা বলে বুঝলাম না তোমার কি হলো, প্রথমে তো সবকিছুই ঠিকঠাকই ছিল, এমনকি তুমি আমার সাথে এঙ্গেজমেন্টও করে ফেলেছিলে, আর তাছাড়া তুমিও আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে হঠাৎ করে তোমার কি হয়ে গিয়েছে? বাট বিদান্ত এখন তাকে কিভাবে বলবে যে আমি হলাম ভাগিরা, আমি সমাজ থেকে অপরাধীদের ধ্বংস করতে নিজেও আইনের বিরুদ্ধে কাজ করছি, তাই সুযোগ পেলে যে কোনো সময় আমাকে গুলি করে মেরে ফেলতে পারে, আর এই কারণে আমি কাউকে আমার দুর্বলতা বানাতে চাই না। বাট এসব কথা সে না বলতে পেরে চুপচাপ থাকে। তারপর স্নেহা তার চুপ থাকাকে কিছুটা আন্দাজ করতে পেরে সেখান থেকে চলে যায়। আর এইদিকে পূজারী লোকদের হত্যার কারণে পূজারী খুবই রেগে গিয়েছে, তাই সে ওই রিপোর্টারকে মেরে ফেলে যে বাগিরার পক্ষ নিয়ে বাগিরার খুব প্রশংসা করছিল। এরপরের দিন অন্য একজন পুলিশ যখন তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখে তখন সে সবাইকে জিজ্ঞেস করে এই রিপোর্টারকে কে মেরেছে, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন? আর তাছাড়া এখানে এই পুলিশের বিরুদ্ধে কারো কথা বলার জন্য সাহস ছিল না, তাই সে নিজেই বলে এই এলাকার কুকুরগুলো খুবই হারামি, মনে হয় তারাই তাকে হিংস্রভাবে খেয়ে তারপর মেরে ফেলেছে। তাদের এসব কথা দূর থেকে রিপোর্টারের স্ত্রী আর তার সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তারপর যখন এই খবর বিদান্তের কানে আসে তখন সে ওই পুলিশকে আর পূজারীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এরপরের দিন সকালে যখন পুলিশরা তাদের লাশ খুঁজে পায় তখন ওই পুলিশের টিম মেম্বার সকলকে জিজ্ঞেস করে তাদেরকে এভাবে কে মেরেছে। তার কথার উত্তরে একটা ছোট ছেলে জবাব দেয়, স্যার মনে হয় এই এলাকার কুকুরগুলো খুবই হারামি, হতে পারে তারাই এই দুজনকে মেরে ফেলেছে। তারপর এদিক দিয়ে যেমন ধীরে ধীরে অপরাধীদের সংখ্যা কমে যেতে শুরু করে, আবার অন্যদিক দিয়ে রানার গ্যাং লোকজনদেরকে কিডন্যাপ করা শুরু করে দেয়। এরপর খুব তাড়াতাড়ি বিদান্ত এই খবর পেয়ে যায়, যার কারণে বিধান যখন লোকজনদের বাঁচানোর জন্য যায় তখন কুটের নামের একজন তার উপর গুলি করতে শুরু করে দেয়, যার ফলে বিদান্তের শরীরে একটা গুলিও লেগে যায়। এর থেকে বাঁচার জন্য সে সোজা স্নেহার বাড়িতে চলে আসে, যাতে স্নেহা তার শরীরের গুলি বের করে তাকে বাঁচিয়ে তুলতে পারে। বিদান্তকে এই অবস্থায় দেখে স্নেহা তাকে সাহায্য করে, আর সে এটাও বুঝতে পারে যে বাগিরার সকল কর্মকাণ্ডের পিছনে বিদান্তেরই হাত রয়েছে। আর এখন যেহেতু সে সব সত্যিটা জেনে গিয়েছে তাই সে খুলে ফেলা এঙ্গেজমেন্টের রিং আবার পরে নেয়, কারণ সে প্রথমে মনে করেছিল হয়তোবা বিদান্তের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। বাট যখন সে সব সত্যিটা জানতে পারে তখন তার মনে বিদান্তের প্রতি আবার ভালোবাসার জন্ম নেয়। তারপর যখনই বিধান সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন সে আবার অপরাধ দমনের জন্য কুট্টেনের আস্তানায় চলে আসে। বাট অন্যদিকে বিদান্তের খবর রানাও পেয়ে যায়। সে বুঝে যায়
যে এই শহরে তার মোকাবেলা করার জন্য কেউ একজন চলে এসেছে। এদিকে যেহেতু গুন্ডাদের বাগিরা জমালয়ে পাঠিয়ে দিচ্ছিল, তাই পুলিশের কাছে এটাও একটা ইনভেস্টিগেশনের বিষয় ছিল, কারণ এটাও এক প্রকার ক্রাইম ছিল। তাই প্রকাশ স্যার বা গুরু স্যার নামের একজন সিবিআই অফিসার বলে যে কোনো এক অপরিচিত ব্যক্তি বাগিরা সেজে সে নিজেকে আইন মনে করে তাদের নিজ হাতে শাস্তি দিচ্ছে, বাট এটা আইনের বিরুদ্ধে। ওই সময় নারায়ণ দূরে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল, আর সে এটাও জানতো যে এই সব কিছুই আমাদের বিধান ছাড়ি করছে, বাট সে তো আর বিধান্তের বিরুদ্ধে যাবে না। এই কারণে সে গুরু স্যারকে কিছুই বলেনি। বাট গুরু স্যার এটা জানতো যে সে যদি ওই বাগিরা নামের ব্যক্তিকে না থামায় তাহলে সে এক এক করে অনেক মানুষকে মেরে ফেলবে। এই কারণে সে নিজেদের একটা টিম গঠন করে আর পুরো শহরের ইনফরমেশন এক জায়গায় করা শুরু করে দেয়। তারপরের সিনে আমরা বাগিরাকে দেখতে পাই। সে জানতো যে সে যদি বড় বিলেনের সাথে পাঙ্গা নিতে চায় তাহলে তার বড় হাতিয়ারেরও প্রয়োজন হবে। এই কারণে সে তার টিমকে বড় করতে শুরু করে দেয়। এরপরের সিনে আমাদের রানার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় যেখানে রানা কাজ করত সেখানে সবাই তাকে দিয়ে খারাপ কাজ করাতো, তাই সে একদিন রাগে আগুন লাগিয়ে তাদের আস্থানায় পুড়িয়ে ফেলে, যার ফলে তার চেহারাও কিছুটা পুড়ে যায়। আর সে এখন বড় হয়ে সিস্টেমের বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এইদিকে বিদান্তের টিমকে বড় করার জন্য সে তার মনের মতো কিছু লোকও পেয়ে যায়, যাদের মধ্যে একজন ছিল ভয়ঙ্কর হ্যাকার, যে ইন্টারনেট জগতের সবকিছুই হ্যাক করতে পারত, তাছাড়া নতুন নতুন গ্যাজেটও বানাতে পারত। আর তার টিমের দ্বিতীয়জন ছিল একটা ছোট ছেলে, যে নিজের শরীরের মাধ্যমে ইলেকট্রিক শক দিতে পারত। তাই সে বিদান্তের টিমে জয়েন করে বড় বড় ইলেকট্রিক জিনিস বানাতো। আর তার টিমের সর্বশেষ ব্যক্তি ছিল গোপাল দাদা, যার শুধু মদে ছিল জীবন মরণ, বাট সে একজন অ্যাটম বম ইঞ্জিনিয়ার ছিল। তাকে যদি শুধু একটু মদ খাওয়ানো হতো তাহলে সে যে কোনো ধরনের বুম তৈরি করে দিত। তারপর থেকে এই টিমের সবাই মিলে বাগিরার জন্য ভয়ানক ওয়েপন্স বানাতে শুরু করে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই এমন কিছু ড্রেস আপ যা ব্যাটলম্যান বা ব্ল্যাক প্যান্থারের মতো দেখা যায়, যেগুলো তারা তৈরি করেছে। যেমন সুপারম্যানদের পার্সোনাল কিছু পোশাক বা গাড়ি থাকে, তেমনি বিদান্ত তার পোশাক আর বাইককে মডিফাই করে নেয়। অন্যদিকে রানা যেমন তার শত্রু বাগিরাকে মারার জন্য নতুন ফাঁদ তৈরি করতে থাকে, আর এদিকে তেমন বাগিরাও তাদের সবাইকে যমরাজ্যে পাঠানোর জন্য সে তার বাইক নিয়ে বেরিয়ে যায়। এরপর এদিক দিয়ে গুরু স্যার যখন সে হামলার জায়গায় গিয়ে পৌঁছায় তখন সে জানতে পারে বাগিরা ঠিক তুফানের বেগে এখানে এসেছিল, আর সবাইকে যমরাজের মতো মেরে বিদ্যুতের গতিতে আবার চলেও গিয়েছে। তারপর থেকে পুরো শহরের ছোট বাচ্চারা আর সকল মানুষরা বাগিরার মাস্ক পরে ঘুরতে শুরু করে দেয়। এসব দেখে গুরু স্যার রাগে ফুঁসতে থাকে। তারপর সে একদিন থানায় গিয়ে শহরের সকল থানার রেকর্ডস তার সামনে নিয়ে আসতে বলে। আসলে সে এটা জানার চেষ্টা করতে থাকে যে সাউথের সোসাইটিতে যে হামলা হচ্ছে সেই হামলার বিরুদ্ধে থানায় কোনো রিপোর্টস হচ্ছে কিনা। বাট এখানে থাকা কনস্টেবল নারায়ণ তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তার পিসি দিয়ে পুরো থানার এফআইআর আর যত রিপোর্ট ছিল সবগুলোই ডিলিট করে দেয়, যাতে করে বাগিরাকে গুরু স্যার ধরতে না পারে। এরপরের সিনে আমরা দেখতে পাই রানাকে, যে সময় রাগে আগুন হয়ে আছে, কারণ এখন তার নতুন ডিলের জন্য অনেকগুলো মানুষের পার্ট শ্রীলঙ্কায় পাঠাতে হবে। আসলে সে সেই সব অপরিচিত ব্যক্তিদের কিডন্যাপ করে নিত যাদের আগে পিছে কেউ নেই, অর্থাৎ যার পরিবারে কেউই নেই। তারপর তাদের মেরে ফেলে তাদের বডি পার্টসকে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত, যেমন চোখ, কিডনি, লিভার, এভাবে প্রত্যেক পার্টসগুলো আলাদা করে দিত। বাট এইবার এগুলো ডেলিভারি করতে হলে তাকে মোকাবেলা করতে হবে বাগিরার সাথে। তারপর আমরা দেখতে পাই রানার কমপক্ষে 35 থেকে 40 জন লোকের সাথে বাগিরা একাই লড়াই করছে। আর এখন বাগিরার কাছে তার টিমের তৈরি নতুন নতুন গ্যাজেটও ছিল, তাই সে এখানে সেই গ্যাজেটগুলো ব্যবহার করতে থাকে। আর তারপর যখন অনেকজন গুন্ডা তার উপরে উঠে পড়ে তখন সে সেই ইলেকট্রিক শক অন করে দেয়, যেটা ওই ছোট বাচ্চা ছেলে তৈরি করেছিল, যার ফলে সকল গুন্ডা শখে অনেক দূরে ছিটকে পড়ে যায়। তারপর বাগিরা তাদের অস্থির লেভেলের দুলাইয়ের পর সকল গুন্ডারা বাগিরাকে সেখানে রেখে পালিয়ে যায়। এই ফাইটিং এর ফলে বাগিরাও একটু আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ট্রিটমেন্টের জন্য স্নেহার কাছে চলে আসে। তারপর স্নেহা তাকে ট্রিটমেন্টের জন্য ঔষধ লাগাতে লাগাতে আরো কিছু লাগিয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরের দিন সকালে আমরা গুরুকে দেখতে পাই। সে ভাবতে থাকে যে সাউথের থানা থেকে আমরা যে এফআইআর আর রেকর্ডস কালেক্ট করেছি তার মধ্যে সাউথের রেকর্ডস একটাও নেই কেন, সমস্যাটা তাহলে কোথায় হয়েছে? সেখানকার পুলিশ অফিসার বিদান্তকে তাহলে কারাপ্ট পুলিশ অফিসার? সে কি তাহলে ঘুষ নিয়ে সবসময় অপরাধীদের সাপোর্ট করে? তা না হলে এরকমটা কিভাবে সম্ভব? তারপর এক পুলিশওয়ালা তাদেরকে বলে, না স্যার, বিদান্ত প্রথমে এরকম ছিল না, সে খুবই দায়িত্ববান একজন পুলিশ অফিসার ছিল। যখনই তার কাছে কোনো অপরাধের তথ্য আসতো তখনই সে সাথে সাথেই অপরাধীদের শাস্তি দিত। তাদের সকল কথা শুনে বিদান্তের উপর গুরুর একটু সন্দেহ হয়, তাই সে বিদান্তের অ্যাক্টিভিটিসের সাথে
বাগিরার অ্যাক্টিভিটিস ম্যাচ করতে শুরু করে দেয়। তারপর সে দেখতে পায় বাগিরা অন্য কোনো ব্যক্তি নয়, সে বিদান্ত নিজেই, যে বাগিরা সেজে সকল অপরাধীদের শাস্তি দিচ্ছে। অন্যদিকে বিদান্তের বাবা প্রভাকরও বাগিরা অর্থাৎ বিদান্তের সিক্রেট রুম দেখতে পায়, যেটার মধ্যে বাগিরা অপরাধীদের মারার জন্য নীল নকশা তৈরি করে রেখেছিল। তারপরের সিনে আমরা ভয়ানক ভিলেন রানাকে দেখতে পাই, যে স্নেহাকে তুলে নিয়ে চলে এসেছে, আর তার সাথে সে একসাথে 50 জনকে কন্টেনারে বন্দি করে রেখেছে, যাদেরকে কিছুক্ষণের মধ্যে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হবে। যার ফলে বাগিরার সামনে এখন দুটো রাস্তাই খোলা ছিল, একটা হলো তার গার্লফ্রেন্ড স্নেহাকে বাঁচানো, আর অন্যটা হলো ওই 50 জন মানুষকে বাঁচানো। তারপর বাগিরা ভেবে দেখে যে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে গেলে এদিক দিয়ে 50 জন মারা যাবে, আর যদি সে 50 জনকে বাঁচাতে যায় তাহলে শুধু তার গার্লফ্রেন্ড একাই মারা যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় তার গার্লফ্রেন্ডকে না বাঁচিয়ে ওই 50 জনকে বাঁচাবে। আর এদিকে স্নেহাও রানাকে জানায় সে যদি আমার বাগিরা হয় তাহলে সে চিতার মতো আসবে আর ওই 50 জনকে বাঁচিয়ে নিয়ে যাবে। এটা শুনে রাগে রানার রক্ত গরম হয়ে যায়। এই কারণে সে স্নেহাকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে দেয়, যার ফলে স্নেহা সেখানেই মারা যায়। আর এইদিকে আমরা দেখতে পাই ওই 50 জনের লোহার খাঁচার ওজন ধরে রাখার জন্য কন্টেইনারের অন্য প্রান্তে সমান ওজনের একটা বরফের খাঁচা ঝুলিয়ে রাখা হয়েছে, যার ফলে গরম যত বাড়তে থাকে বরফ তত গলতে থাকে। আর এই কারণে ওই 50 জন ধীরে ধীরে পানির দিকে তলে যেতে থাকে। বাট সেই সময়ই বাগিরা সেখানে চলে আসে, তারপর গুন্ডাদের মেরে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। বাট তারপরেও রানা বেঁচে গিয়েছিল। এরপর গুরু স্যারও কয়েকজন পুলিশ নিয়ে সেখানে চলে আসে, আর তারা মনে করে তাদের সবার এরকম অবস্থা হয়েছে বাগিরার কারণে। তাই একটা ছোট মেয়ে তাদেরকে বলে আমাদের জীবন বাঁচানোর জন্য এই ভাইয়াকে কি জেলে নিয়ে যাওয়া হবে, এটা তো একদম উচিত নয়। তারপরের সিনে আমাদের দেখানো হয় বাগিরাকে ব্ল্যাক মাস্ক পরিয়ে পুলিশের গাড়িতে করে তার ইনকাউন্টার করতে নিয়ে যাওয়া হচ্ছে। বাট এবার গুরু স্যার বাগিরাকে ইনকাউন্টার করতে নিষেধ করে দেয়। তারপর সে বাগিরাকে ফুল সাপোর্ট দিয়ে রানাকে মারার জন্য অর্ডার পাস করে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই বাগিরা রানাকে মারার জন্য সেই ট্রেনে চলে আসে, যে ট্রেন দিয়ে রানা শহর থেকে প্রায় 400 জনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। এখানে একটা মেয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যে উপরওয়ালা যেন কেউ একজনকে পাঠিয়ে এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর সত্যি সত্যি সেখানে বাগিরা চলে আসে। বাগিরা ট্রেনে আসার সাথে সাথেই অস্থির লেভেলের ফাইটিং শুরু হয়ে যায়, যে ফাইটিং একটানা 20 মিনিট পর্যন্ত হয়। যারা ফাইটিং লাভার আছো তারা অবশ্যই ফাইটিং দেখে তৃপ্তি পাবে। ফাইটিং এর শেষ পর্যায়ে বাগিরা জমরা সেজে সোজা চলে আসে রানার সামনে। তারপর তাদের দুজনের মধ্যে চরম লেভেলের ফাইটিং হতে থাকে। ফাইনালি বাগিরার অস্থির দুলাইয়ের পর রানা পৌঁছে যায় যমরাজ্যে। সব অপরাধীদের মেরে ফেলার পর বাগিরা কিডন্যাপ হয়ে যাওয়া সবাইকে নিয়ে চলে আসে সাউথ সাইডের একটা রেল স্টেশনে। সেখানে আসার পর তারা বলে উপরওয়ালার পাঠানো এক ব্যক্তি আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে, সে যদি সময় মতো না আসতো তাহলে আমরা সবাই মরেই যেতাম। তারপরের সিনে এক মিনিস্টার গুরুকে ডেকে এনে বাগিরাকে ট্রান্সফার করে দেওয়ার কথা বলে। বাট গুরু রেগে গিয়ে ওই মিনিস্টারকেই টপকে দেয়, কারণ সে জানতো যে যতদিন বাগিরা এই শহরে থাকবে ততদিন এই শহরও সেফ থাকবে। আর এরকম সাসপেন্সের সাথে এই মাস্টারপিস মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে লাস্ট সিন দেখে আমি নিজেও চমকে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে এই থ্রিলার অ্যাকশন মুভি এক্সপ্লেনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সামনে আরো অসাধারণ মাস্টারপিস মুভি এক্সপ্লেন আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।